আমি বসে আছি আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে। আর ট্রেন আসতে এখন 8টা বাজে, আরো 5 মিনিট লাগবে ট্রেন আসতে। একটুখানি লেট আছে ট্রেন। আই জাস্ট হোপ আমি গোয়ালিয়রে গিয়ে সব সাইট সিইং গুলো ভালোভাবে করতে পারি। আর আপনাদের কিছু কথা বলার ছিল, আপনার সাথে কিছু শেয়ার করার ছিল। লখনৌ আর আগ্রা দেখে আমার যা যা মনে হয়েছে, ফার্স্ট অফ অল, কোনো গাইডিং এর চক্করে পড়বেন না। কিন্তু একটা বিশাল স্ক্যাম আছে, যেটা আমি বলছি। মানে গভর্নমেন্ট রেটস গুলো প্রচন্ড হাই, যেটা সাধারণ মানুষ অ্যাফোর্ডই করতে পারে না। সুতরাং গাইড নিয়ে কিন্তু প্রচন্ড বার্গেনিং চলে। লখনৌতে নেমে আমি অটো করে ঘুরেছি। আপনারাও যদি অটোতে ঘোরেন, আগে থেকে ভালোভাবে কথা বলে নেবেন। আমার মনে হয় 1200 থেকে 1500 বেশি লখনৌ সাইট সিইং এ লাগবে না। যদি আপনি এক্সটেন্সিভও ঘোরেন, তাতেও 1200 থেকে 1500 বেশি লাগবে না কখনোই। এটা কিন্তু মাথায় রাখবেন। আর আগ্রাতে স্পেশালি তাজমহল আর আগ্রা ফোর্ট, এই দুটোর জন্য গাইড নেওয়ার কোনো প্রয়োজন নেই, একদমই কোনো প্রয়োজন নেই গাইড নেওয়ার। কারণ তাজমহলে সেই অর্থে এক্সপ্লেন করার মতন কিছু নেই। আর আগ্রা ফোর্টে প্রত্যেকটা জিনিসের পাশে ফলকে পরিষ্কারভাবে লেখা আছে জিনিসটা কি, তার মাহাত্ম্য কি এবং তার স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স। আমার মনে হয় আগ্রা ফোর্ট আর তাজমহলের জন্য গাইড নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু ফতেহপুর সিক্রিতে অবশ্যই গাইড নেবেন। গাইডের ওখানে আপনাদের রেট চার্ট যেটা ফিক্স করা আছে বাই দ্য গভর্নমেন্ট, 1800, 2000 এরকম রেটে, সেটা কারোর পক্ষে দেওয়া পসিবল না। তো আপনাকে গাইড যে দামটা বলবে আপনি ঠিক তার হাফ করে বলে দেবেন, তাতেই রাজি হয়ে যাবে এবং ঘুরিয়ে দেবে। ফতেহপুর সিক্রিতে গাইড যদি আপনি নেন, তাহলে মেইন পয়েন্টস গুলো খুব ভালোভাবে বুঝিয়ে আপনাকে এক্সপ্লেন করে দেবে এবং আপনার ঘোরাটাও অনেক সহজ হয়ে যাবে, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। নাহলে তো এন্ডলেসলি ঘুরতে থাকবেন এবং কোনো না কোনো জায়গা আপনার মিস হয়ে যাবে। তো এইটা আপনাদের বলার ছিল লখনৌ আর আগ্রা সম্পর্কে। আজকে যাব গোয়ালিয়র। গোয়ালিয়র ঘুরে আপনাদের বলবো গোয়ালিয়রে ঘুরতে গেলে কি কি করা উচিত আর কি কি করা উচিত না। ট্রেন ছেড়ে দিয়েছে, এখন স্টেশন ছেড়ে আমরা চলে যাচ্ছি, গোয়ালিয়রে পৌঁছে যাব। আর খানিকক্ষণের মধ্যেই 1.5 থেকে 2.25 ঘন্টার মধ্যে আশা রাখছি। আর এখন অনেকক্ষণ এসছি তো স্টেশনে, ঘুরে পেয়ে গেছে। শতাব্দীতে দেখি হয়তো ব্রেকফাস্ট দেবে এক্ষুনি, আপনার সাথে শেয়ার করবো কি খাবার দিয়েছি। খাওয়া শেষ করে সবে একটু ঝিম আসতে শুরু করেছে, অমনি ট্রেন টুক করে ঢুকে পড়লো গোয়ালিয়র স্টেশনে। জাস্ট গোয়ালিয়র স্টেশনে নামলাম, রয়্যাল ক্লাস হোটেল। হ্যাঁ, এখানে আমাদের গোয়ালিয়রের স্টে। দেখি ভেতরে যাই, চেক ইন এই মুহূর্তে করতে দেয় কিনা। যদি চেক ইন করতে না দেয়, লাগেজ রেখে বেরিয়ে পড়বো। আসুন দেখে নিন। 2500 টাকার মধ্যে রুমটা কিন্তু বেশ ঝাঁ চকচকে। এটা কিন্তু ইনক্লুডিং ব্রেকফাস্ট। Everything is there. গাড়ি এসে গেছে আর আমি বেরিয়ে পড়লাম এক্ষুনি। এখন বাজে 11টা। দেখি কতগুলো জায়গা দেখা যায়। চলো নমস্কার। And here's my car. চলে এসছি জয়বিলাস প্যালেসের মিউজিয়ামে। টিকিটস পেয়ে গেছি। পার পার্সন টিকিট কিন্তু 300 টাকা। এটা ইন্ডিয়ানদের জন্য, আর ফরেনারদের জন্য 850 টাকা। যাই হোক, আমি আপাতত আমার টিকিট কালেক্ট করে নিয়েছি। যাবো, ব্যাকপ্যাক কিছু অ্যালাউড না, কোনো রকম প্রফেশনাল ভিডিওগ্রাফি অ্যালাউড না, প্লাস ট্রাইপড এগুলো অ্যালাউড না। তো তার জন্য আমি আপাতত শুধু ফোনটা নিয়ে যাচ্ছি। চলো মিউজিয়াম খুলি। প্রায় হাফ অফ দ্য প্যালেস কিন্তু মিউজিয়াম করা আছে। সেই পুরো মিউজিয়ামটা আপনাকে দেখানো হবে ভীষণ সুন্দরভাবে। এবং এখানে মানে প্রত্যেকটা জিনিস খুব ওয়েল মেনটেন্ড। 300 টাকা একটু বেশি মনে হলো, প্রত্যেকটা জিনিস কিন্তু ভীষণ 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 ওয়েল মেনটেন্ড। আরও বলবো যেতে যেতে আপাতত একটু সুন্দর প্যালেসটা দেখে চোখ সার্থক করে নিই। আমাদের সেন্ট্রাল মিনিস্ট্রিতে ছিলেন মাধবরাও সিন্ধিয়া, আর ওনার ছেলে জ্যোতিরিন্দ্র সিন্ধিয়া, যিনি এখন মিনিস্ট্রিতে আছেন। ওনাদের পরিবারেরই কিন্তু, ওনাদের রাজ পরিবারেরই কিন্তু এই প্যালেসটা। ওনাদের সমস্ত হিস্ট্রিক ডিটেলসে আছে এখানে। এবং ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড না, তার জন্য আমি আপনাকে শেয়ার করতে পারলাম না। কিন্তু
ভীষণ ভালো লাগবে দেখতে। ফোর্টের দিকে যাচ্ছি, উলভাই গেট দিয়ে ঢুকছি আমরা, এবং ফোর্টের মধ্যে কিন্তু অনেকগুলো স্পট আছে। চলুন আস্তে আস্তে দেখি। চলে এসছি উলভাই গেটে, ঢুকে গেছি ফোর্টে। গোয়ালিয়র ফোর্ট একটু রোদ পুইয়ে নিচ্ছে, কি সুন্দরই না লাগছে এখান থেকে। और ये महल राजा मानसिंह तोमर के द्वारा बनाया गया था 15वीं सेंचुरी में। तो मैं आपको सर काफी लोगों को कंफ्यूजन हो जाता है सर, मानसिंह जयपुर वाले भी थे एक अकबर के सेनापति, लेकिन वो अकबर के सेनापति थे, लेकिन ये मानसिंह बिफोर बाबर, ये बाबर से पहले का। तो আমরা যাবো এবার উপরে যাওয়ার রাস্তাটায়। উপরে যাওয়ার রাস্তাটা একদম কর্নারে করা, যাতে যারা শত্রু তারা যেন বুঝতে না পারে। এবং মাথাটাও দেখুন, হাইট কিন্তু মানে একদম খুবই কম, মাথা নিচু করে উঠতে হবে। বড় বড় স্টেপস, আস্তে আস্তে উঠে গেছি। वो यहाँ के ग्वालियर के लोगों की भाषा मीठी नहीं है, ये भी है, क्योंकि ये कच्ची जगह होती है। ওই যে জায়গাটা দেখছেন, এখানে ছিল আস্তাবল। ওই যে গোল গোল জায়গাগুলোতে ঘোড়াদের খাবার দেওয়া হতো। हाँ, ये उनका हवा महल है जहांगीर जी का। यहाँ वो एक दिन के लिए आए तो हवा महल बनवा के चले गए। ये भी पानी का ये जगह। तो अभी बनाया गया था, अच्छा क्योंकि वर्किंग काम चला है मैडम, अच्छा। तो इसमें उन्होंने क्या यहीं से पानी को इकट्ठा करके यहीं यूज किया था, और इसमें भी पानी बना देते हैं वो टैंक। ये देखिए हवा महल है तो हवा आएगी आपको, बनाते ऐसे थे, हवा महल तो हवा आना चालू, और यहीं से आपको गुजरी महल भी दिखाई देगा सर। तो फोर्ट का मेन एंट्री गेट है ना सर, पहले वाला गेट, वो भी दिख रहा है। ये देखिए गुजरी महल कितना सुंदर है, देखिए वहां जाना पड़ेगा आपको पैदल वाले गेट से। আর রাজা মানসিংয়ের থার্ড ওয়াইফের নাম ছিল উর্বি, তাই থেকে কিন্তু উর্বাই গেট নাম, যেটা দিয়ে আমরা ঢুকলাম। আর এখানে মোটামুটি গোয়ালিয়র শহরটা কিন্তু ভীষণ ভালো দেখা যায়। আর হ্যাঁ, আপনার তো বলতেই ভুলে গেছে, আমি কিন্তু দাঁড়িয়ে আছি হাওয়া মহলে। একদম মোটামুটি হাইয়েস্ট পয়েন্টে চলে এসেছি। আগের আপনাদের দেখালাম নিউ গোয়ালিয়র, আর এইটা কিন্তু এই সাইডটা ওল্ড গোয়ালিয়র। দেখতে পাচ্ছেন ব্রিজ তৈরি হচ্ছে, মেট্রো তৈরি হচ্ছে, গোয়ালিয়র ইজ ডেভেলপিং। বাট আমার এই মুহূর্তে যেটা ভালো লাগছে, টপে এসে এইসব পুরোনো স্ট্রাকচারগুলো, প্যালেসেসগুলো আমরা এত ভালোভাবে দেখতে পাচ্ছি। এবং বলেইছিলাম আমাদের ইন্ডিয়ান আর্কিটেকচার কালচার এত রিচ যে বিভিন্ন দেশ থেকে, বাইরের দেশ থেকে লোকজন এলেই সে একটু নষ্ট করার জন্য মানে একদম উঠে পড়ে লাগতো। অনেক জিনিসই নষ্ট হয়ে গেছে, বাট যেটুকুনি আছে ওইটুকুনি দেখছি। এটা ছিল রানীদের ওয়েটিং রুম, এখানে ওয়েট করতেন, ওখানে দেখতেন রাজারা আসছেন কিনা। এবং এটা কিন্তু আন্ডারগ্রাউন্ডে চলছে, এবং এইখানে ওনাদের গার্ডরা কিন্নরেরা দাঁড়িয়ে থাকতেন, কেউ এলে, শত্রুপক্ষ এলে বেঁধে নেবে। আর উপরে ছিল হ্যান্ড ফ্যান, যেমন আমরা দেখে এসেছি আগেকার নিয়ম অনুযায়ী পাখা ঝরানো থাকতো, দাসীরা টেনে টেনে হাওয়া করতেন। এই ফাঁকা দিয়ে রাজার জন্য করতেন রানীরা অপেক্ষা। এখানে একটা ইন্টারেস্টিং কথা আমাদের গাইড শোনালেন। তখনকার রাজারা কেন অনেক বিয়ে করতেন তার একটা কারণ হলো, যতগুলো বউ হবে তত বেশি আত্মীয় থাকবে ওনাদের। আপদে বিপদে এই আত্মীয়রা রাজার পাশে এসে দাঁড়াবেন। মানে ধরুন যদি রাজার রাজ্যকে কোনো আক্রমণের মুখোমুখি হতে হয়, তো তখন এই বউদের বাড়ির লোকজন এসে ওনাকে প্রোটেক্ট করবেন। এখনকার ছেলেরা যদি এরকম সুযোগ পেত। এবার আমরা টুক করে চলে যাব গুরুদ্বারা। এসেছি দাতা বন্দি চোর সাহেব গুরুদ্বারাতে। এটা কিন্তু ওই গোয়ালিয়র ফোর্টের প্রেমিসেসের মধ্যেই। গাড়ি করে একটু এগিয়ে এসে আমরা চলে এসেছি, এখন ভেতরে যাব। শুনেছি এটা খুব জাগ্রত। আমরা দেখে বেরোলাম। গুরুদ্বারা যে বিশাল বড় তা নয়, কিন্তু খুব যেমন গুরুদ্বারা হয় আমরা আগেও দেখেছি, গিয়ে খুব শান্তির জায়গা এখানে। এবং এখানে সিস্টেমও খুব ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে এলে কিন্তু একবার বেশিক্ষণ লাগবে না, একবার কিন্তু অবশ্যই আসবে।
সাসবাবু টেম্পলের সানসেট টেম্পলটাতে কিন্তু দাঁড়িয়ে আছে, মানে অর্থাৎ যে টেম্পলটা বড় তার ভিতরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন কাজগুলো প্রচণ্ড শুদ্ধ আর অসাধারণ। এখানে বোধহয় পুজো হতো আগে এবং চারদিকটা খোলা, ভীষণ সুন্দর। এটা কিন্তু মানে আসতে কোনো কষ্টই হবে না, গাড়ি একদম মুখ অব্দি আসে। প্লিজ আসবেন। চলুন এবার বহু টেম্পলটা দেখি। ছিলাম বড় মন্দিরে, এটা কিন্তু ছোট মন্দিরের সামনে এবং দেখতেই পাচ্ছেন পুরোটা কিন্তু কেল্লার যে দেওয়ালটা সেটা দিয়ে ঘেরা। এই মন্দিরগুলো কিন্তু সব কেল্লার ভেতরেই ছিল, মানে কি বিশাল এলাকা জুড়ে কেল্লাটা ছিল। এটা দেখলে মানে বেশ একটা ভালো আন্দাজ করা যায়। চলুন এবার ছোট মন্দিরটা ভেতরে গিয়ে দেখি। এটা কিন্তু ছোট মন্দিরটাতে, যেটাকে বহু মন্দির বলা হয়, সাস মন্দির আমরা দেখলাম এবং এখান থেকেও কিন্তু জানলা দিয়ে সুন্দর দেখা যাচ্ছে। এবং সব থেকে মজার কথা, এখান থেকে আমি যেমন বাইরে থেকে আপনাদের দেখালাম, গোয়ালিয়র ফোর্ট যেখানে আমরা একটু আগেই ছিলাম ওই জায়গাটাও দেখা যাচ্ছে। মানে এই যে কাজ টাজগুলো না স্টোনের ওপর পুরো করা, অতদিন আগে কাজ, মানে জাস্ট অসাধারণ, ভাবা যায় না। এসছি চেলি মন্দির, চলুন ভেতরে যাই, গিয়ে দেখি। মনে হচ্ছে তো খুব অন্ধকার হবে আর চামচিকের একটা উপদ্রব থাকতে পারে, ভেতরে গিয়ে। বিশাল উঁচু কিন্তু, ভেতরে কিছুই অবশিষ্ট নেই। থাকলে কিরকম একটা গ্র্যান্ডার পেতো ব্যাপারটা, সেটাই ভাবছিলাম। কিন্তু একটা জিনিস ভেতরে পাবেন এখানে সব জায়গাতেই, একটা পটকা চামচিকের গন্ধ এবং ভেতরে এক গাদা চামচিকে ঝুলছে। তাই আমি বেশিক্ষণ এখানে দাঁড়ানোর রিস্ক নিচ্ছি না, আমি যাচ্ছি আমার পরের ডেস্টিনেশনে। আপনারাও কিন্তু সাথে থাকবেন। ট্রাভেল না গোপাচল জৈন মন্দির নিচে, এখানে দেখবেন আরো দুটো মন্দির আছে। আর মেন একটা মন্দির আছে, তো ওপরে সিঁড়ি দিয়ে যেতে হয় এবং খালি পায়। খুব একটা এখন অব্দি অসুবিধা হচ্ছে না, কারণ অতটা রাফ না নিচটা। চলুন দেখি কতটা যাওয়া যায়। প্রথমে বুঝতে পারছিলাম না, এখন বেশ টের পাচ্ছি খালি পায়ে হাঁটার কষ্টটা। আসলে অভ্যেস নেই তো, আর ফেরার পর মনে হয় পায়ে দেখবো দু একটা ফোসকা ঠিক পড়ে গেছে। গোপাচল পর্বত জৈন টেম্পল এখানে আছে এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু টোটাল 26টা গুহা আছে, এদিকে 13টা ওদিকে 13টা। এবং এই যে এক্সকাভেশনসগুলো ওইগুলো কিন্তু বহু বহু বছর। আর একটা দেখতে গিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, প্রচুর মৌচাক আছে এখানে, দেখুন প্রচুর মৌচাক। আর আমি এখানে সময়ের অভাবের জন্য গাইড আর নিইনি, কারণ এখানে গাইডের তো আমি বলেইছি অলরেডি কোনো স্ক্যাম টাইপের কিছু একটা চলে। তো এখানে একটা গুহা আছে যেটাতে আমি ঢুকবো, কারণ আমি দেখলাম ওখান থেকে সবাই বেরোচ্ছেন। তো চলুন ভেতরে গিয়ে দেখি। तो उसको कुछ आप समझ जाइए। इसमें 26 गुफाएं हैं, मंदिर इतिहास भी है आपको बहुत। বাইরে থেকে গোপাচল জৈন পর্বত দেখে বেরোলাম, খুবই ভালো লাগলো। এইখানে কিন্তু আমি যেটা দেখলাম ম্যাক্সিমাম জৈন লোকরাই আসে এখানে আশীর্বাদ নিতে এবং পুজো করতে। চলে এসেছি মোহাম্মদ গস আর তানসেনের মকবরাতে, চলুন ভিতরে ঢুকে দেখি। ফাইনালি এটা বন্ধ না, এটা খোলা। চলুন ভেতরটা ভালো করে দেখে নিই। গিয়াসউদ্দিন আর তানসেনের টুম। দেখেন পিছনে কিন্তু তানসেনের টুমটা রাখা আছে এবং ওর পাশেই কিন্তু ছেলে বিলাস রাওয়ের টুমটাও রাখা আছে। উনি কিন্তু তড়িটা উনি প্রথম আবিষ্কার করেছিলেন। এবং এই হচ্ছে একটা ইমলি গাছ, যারা ভালো গান গাইতে চায় তারা এই তানসেনের টুম্বের পাশে ইমলি গাছের থেকে কিন্তু পাতা নিয়ে চিবিয়ে খায়। নিশ্চয়ই ফল পেয়েছে। পিছনে মোহাম্মদ গাউস, উনি
16th সেঞ্চুরির খুব নাম করা একজন সন্ন্যাসী ছিলেন, মানে রিনাউন্ড সেন্ট। ওনার মকবরা এটা হচ্ছে তানসেনের মকবরা। তো দুটোই আমরা দেখলাম, মানে খুব থ্যাঙ্কফুলি যে আজকে একদম ছুটির দিন হওয়া সত্ত্বেও এই জায়গাটা বন্ধ নেই, কারণ হয়তো ভেতরে মস্কটার জন্য। আর এইখান দিয়ে আমরা ঢুকলাম, আপনারা দেখলেন প্রচণ্ড বিজি ঘিরছে একদম বাজারের মধ্যে দিয়ে, কিন্তু এখানে ঢুকে অদ্ভুত শান্তি, কিন্তু পাখির ডাক ছাড়া আর খুব একটা কিছু শুনতে পাবেন না। আসলে কোনো শহরই না একদিনে সবটা দেখে নেওয়া যায় না, বিশেষত এই ধরনের প্রাচীন শহর নগরগুলো। এখানকার মেজাজ বুঝতেই বেশ কয়েকদিন লেগে যায়। তবু আমার সীমিত সময়ের মধ্যে যতটুকু পারলাম আপনাদের দেখালাম। আর আপনারা কিন্তু আমার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। ট্রাভলালালা, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। নেক্সট দেখা হবে অন্য কোনো জায়গায়।